হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। এই যে আমরা একটা সিরিজ শুরু করেছি যেখানে আমরা ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের মাধ্যমিকের যারা পড়ছো, যারা 2025 সালে মাধ্যমিক দেবে, তাদের জন্য ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের সাবজেক্টটার উপরে আমরা বিভিন্ন চ্যাপ্টারকে ছোট করে বলে, পরীক্ষার জন্য কতটা পড়তে হবে, কি কি ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোকে বলে এবং তার বেসিক কিছু সাজেশন তোমাদেরকে দিয়ে এবং সেই উত্তরগুলো আলোচনা করে আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি। ভিডিওগুলো একটা ওয়ান শটের মতো, যেটা দেখলে তোমার পুরো চ্যাপ্টারটা সম্বন্ধে একটা থোরো নলেজ হয়ে যাবে। অবশ্যই চ্যাপ্টারটা তোমার আগে পড়া থাকতে হবে, এমন নয় যে আমাদের ভিডিও প্রথমবার দেখেই তুমি সবটা শিখে যাবে। তোমার চ্যাপ্টারটা পড়া থাকতে হবে, তুমি রিভিশনের জন্য ভিডিওটা ভালোভাবে দেখতে পারো, মাধ্যমিকে কি কি ইম্পর্টেন্ট সেটার জন্য দেখতে পারো, কি কি কোশ্চেন টাইপের আসতে পারে সেগুলোকে কি করে অ্যান্সার করতে হয় সেগুলোর জন্য দেখতে পারো। ঠিক আছে, তো এই ওয়ান শটের মাধ্যমে আমরা কিন্তু ভৌতবিজ্ঞান যে কটা চ্যাপ্টার আছে সব কটাই পড়াবো। আমি পড়াচ্ছি, রোহিত স্যার পড়াচ্ছে ফিজিক্সের পার্টটা, আমি পড়াচ্ছি কেমিস্ট্রির দিকগুলো। এইভাবে তোমরা দেখতে থাকো, ভিডিওগুলো কেমন লাগছে জানিও। চলো শুরু করা যাক। চলো আজকের তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্যাসের আচরণ। ঠিক আছে, আমাদের সেকেন্ড চ্যাপ্টার ভৌতবিজ্ঞান বইতে আমরা জানি গ্যাসের আচরণ। তো তোমরা সবাই মোটামুটি আগে অবশ্যই পড়ে নিয়েছো, এখন তোমরা রিভিশন করার জন্যই দেখছো। আমি সেভাবেই বলবো যাতে তোমাদের রিভিশনটা ঠিকভাবে হয়। ঠিক আছে, তো গ্যাসের আচরণের প্রথম যে পয়েন্ট বা প্রথম যে টপিক সেটা আসে আমাদের গ্যাসের চাপ। গ্যাসের চাপ আর গ্যাসের আয়তন। ঠিক আছে, তো গ্যাসের চাপ আর গ্যাসের আয়তন, প্রথমে গ্যাসের আয়তন বলি। গ্যাসের আয়তন কাকে বলে? গ্যাসটা যে জায়গাটা দখল করে থাকে বা যে পাত্রের মধ্যে গ্যাসটাকে রাখা হয় সেটাই গ্যাসের আয়তন। তরল গ্যাসের ক্ষেত্রে এই আয়তনের কনসেপ্টটি আমরা কাজে লাগাই। আর গ্যাসের চাপ কাকে বলি? গ্যাসের মধ্যে থাকা, ধরো একটা পাত্রের মধ্যে আছে কতগুলো গ্যাসের অণু আছে, সেই অণুগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে, ছোটাছুটি করতে করতে পাত্রের একক ক্ষেত্রফলের উপরে যে বলটা প্রয়োগ করে, লম্বভাবে যে বলটা প্রয়োগ করে, তাকেই গ্যাসের চাপ বলে, সেটা আমরা জানি। তাহলে আমরা কি জানি যে গ্যাসের চাপ এটাকে পি দিয়ে ডিনোট করা হয়, গ্যাসের আয়তনকে ভি দিয়ে ডিনোট করা হয়, কারণ চাপের ইংলিশ হচ্ছে প্রেসার, আয়তনের ইংলিশ হচ্ছে ভলিউম। ঠিক আছে, তো গ্যাসের চাপ আলটিমেটলি কি হলো? ফোর্স বাই এরিয়া, মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তাহলে গ্যাসের চাপের যদি আমরা একক আনতে চাই তাহলে কি হবে? ফোর্স বাই এরিয়া। তাহলে আমরা এসআই একক কি বলতে পারি? এসআই একক হবে আমার নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? নিউটন হচ্ছে বলের একক আর মিটার স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলের একক বা স্কোয়ার মিটার যেটাকে আমরা বলি। সিজিএস একক কি হবে? সিজিএস একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, কারণ সিজিএস এ দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যের স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, আর বলের একক হচ্ছে ডাইন। সম্পর্কটা এখানে কি জানি আমরা, যে 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই যে চাপের এককের একের সাথে অন্যটার যে রিলেশন, এই রিলেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো এমসিকিউ বা এসএকিউ সব বিভিন্ন শর্ট কোশ্চেনে দিয়ে থাকে। ঠিক আছে, এই মানে কনভার্সন গুলো বা রিলেশন গুলো একটু মনে রেখো, তাহলে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন অ্যাটেম্প করতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসে আমাদের মানে সেন্টিমিটার মার্কারি, যেটাকে আমি বলি যে সেন্টিমিটার পারস্তম্ভ। ঠিক আছে, তোমরা জানো যে ওই ব্যারোমিটারে একটা থাকে পারস্তম্ভের, ওখানে ওই পারস্তম্ভ কতটা লম্বা সেটার উপর যে চাপটা ক্রিয়া করছে সেটাকেই আমরা এই সেন্টিমিটার পারস্তম্ভ চাপ বা এটাকে মিলিমিটার পারস্তম্ভ চাপ বলেও জানি। ঠিক আছে, আমরা কি জানি? প্রমাণ চাপ এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, প্রমাণ চাপ আর উষ্ণতা। আমরা কি জানি যে প্রমাণ চাপের ভ্যালু কত? 76 সেন্টিমিটার পারস্তম্ভ, এটা কিন্তু আমরা জানি। এই 76 সেন্টিমিটার পারস্তম্ভ, এই সেন্টিমিটার পারস্তম্ভটাও একটা একক। তাহলে এই এই ক্ষেত্রে 1 সেন্টিমিটার পারস্তম্ভ সমান সমান 10 মিলিমিটার পারস্তম্ভ। ঠিক আছে, আবার আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে এটিএম। আমরা জানি এটিএম, যেটাকে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার বলি। 1 এটিএম হচ্ছে আমার 76 সেন্টিমিটার পারস্তম্ভ। এই অনেকগুলো রিলেশন একসাথে বলছি, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। আবার এটাই হবে 760 মিলিমিটার পারস্তম্ভ, আবার এটাই হবে 760 টর। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে 1 মিলিমিটার পারস্তম্ভ হচ্ছে আমার 1 টর।
ক্লিয়ার? আচ্ছা, এইগুলো গেছে ইউনিট। এছাড়া আছে বার। 1 বার ইকুয়াল টু হচ্ছে 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটাও মনে রাখতে হবে, ঠিক আছে? 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে মোটামুটি নিউটন মিটার স্কোয়ারের সঙ্গে ডাইন সেন্টিমিটার স্কোয়ারের সম্পর্ক, বারের সঙ্গে সম্পর্ক, সেন্টিমিটার পারস্তম্ভের সাথে আমরা সম্পর্ক দেখলাম, এটিএম এর সাথে পারস্তম্ভের সম্পর্ক, তার সাথে টরের সম্পর্ক, মিলিমিটার পারস্তম্ভের সাথে টরের সম্পর্ক, এইগুলোই একটু মনে রাখতে হয়। আর আয়তনের একক বলতে, আয়তনের একক আমরা কি জানি? লিটার। ঠিক আছে, আয়তনের একক হচ্ছে লিটার, বাংলায় লিখলে লিটার। আর লিটার হচ্ছে মানে 1 লিটার সমান সমান আমরা কি জানি? 1000 মিলিলিটার। ঠিক আছে, এইগুলোই লাগে। বোঝা গেল? আচ্ছা, এইবারে আমরা চলে যাই বয়েলের সূত্র। বয়েলের সূত্র, ঠিক আছে? বয়েল একজন সায়েন্টিস্ট বা বিজ্ঞানী। উনি কি বলেছে আমাদেরকে? উনি বলেছে যে তাপমাত্রা আর গ্যাসের ভর এই দুটো যদি স্থির থাকে তাহলে গ্যাসের চাপ গ্যাসের আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, তাপমাত্রা আর গ্যাসের ভর, নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য তাপমাত্রা স্থির রাখলে গ্যাসের চাপ বলতে আমরা কি বলছি? পি দিয়ে গ্যাসের চাপ, প্রেসার বলছি। এইটা গ্যাসের আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, মানে পি ব্যস্তানুপাতিক ভি, মানে পি ভ্যারিজাস 1/ভি। ঠিক আছে, ব্যস্তানুপাত মানে সমানুপাত যদি আমরা বলি তাহলে কি হবে? সমানুপাত মানে পি, এটা সমানুপাতিক চিহ্ন দিয়ে ভি। তা ব্যস্তানুপাতিক মানে উল্টোটা, ওটা অনন্যকের সাথে সমানুপাতিক, তার মানে ওটার সাথে ব্যস্তানুপাতিক। এইটা হচ্ছে আমার বয়েলের সূত্র। এইবারে এইখানে আমরা কি করতে পারি? এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক আসে, এটা সবাই জানি। তাহলে পি সমান সমান কে ইন্টু 1/ভি, যেখানে আমার কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বা ধ্রুবক। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাই পিভি সমান সমান কে সমান সমান ধ্রুবক। তার মানে যে কোনো অবস্থাতে তাপমাত্রা যদি স্থির থাকে গ্যাসের চাপ আর আয়তনের গুণফল সবসময় ধ্রুবক হবে, সবসময় কনস্ট্যান্ট হবে। ক্লিয়ার? তাপমাত্রা যদি স্থির থাকে, এখানে কিন্তু এটা মেনশন ইম্পর্টেন্ট যে তাপমাত্রা ব্র্যাকেটে টি আর গ্যাসের ভর এরা ধ্রুবক থাকছে, তবেই বয়েলের সূত্রটা কাজ করবে। তাপমাত্রা আর গ্যাসের ভর ধ্রুবক থাকলে তবেই চাপের সাথে ভলিউম বা আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। সেক্ষেত্রে আমরা এখানে কনস্ট্যান্ট এনে এই জিনিসগুলোকে দেখাতে পারি। ঠিক আছে, আবার এইটাও হয় ভি প্রপোর্শনাল টু 1/পি, সেক্ষেত্রেও আসবে ভি ইকুয়াল টু কে ইন্টু 1/পি, সেক্ষেত্রেও আমার পিভি ইকুয়াল টু কে ইকুয়াল টু ধ্রুবক, এটাও আছে। ঠিক আছে, একই ব্যাপার, চাপের সাথে ব্যস্তানুপাতে বা আয়তনের সাথে ব্যস্তানুপাতে। আচ্ছা, এইবারে এই বয়েলের সূত্র রিলেটেড আমাদের কিছু গ্রাফস আছে, ঠিক আছে, বা লেখচিত্র আছে, সেগুলোকে আমাদের দেখতে হবে। ধরো এখানে প্রেসার আছে বা চাপ আছে, এখানে আয়তন আছে। তাহলে চাপ আর আয়তনের গুণফল যখন ধ্রুবক হবে, যখন কোনো দুটো রাশির গুণফল ধ্রুবক হয়, তখন তাদের গ্রাফটা হয় এই রকম। এইটাকে বলে সমপরাবৃত্ত, গ্রাফটার নাম আছে, এটাকে বলে সমপরাবৃত্ত। ঠিক আছে, তখন গ্রাফটা হয় এরকম। আচ্ছা, আর কি গ্রাফ আছে? আর আমাদের গ্রাফ আছে, আচ্ছা এইটারই আর একটা কেস আছে। ধরো চাপ আর আয়তন আছে, আমি পি আর ভি বলেই লিখছি, চাপ আর আয়তন আছে। এইবার দুটো আলাদা আলাদা তাপমাত্রায় বা টেম্পারেচারে দুটো আলাদা আলাদা গ্রাফ আসবে। তাপমাত্রার যদি পরিবর্তন হয় তাহলে নিশ্চয়ই চাপ আর আয়তনের গুণফলের পরিবর্তন হবে। এই জন্যই বয়েলের সূত্রে তাপমাত্রাকে ধ্রুবক রাখা হয়েছে, যাতে আমরা চাপ আর আয়তনের সম্পর্কটাকে বার করতে পারি। কিন্তু যেখানে তাপমাত্রা পরিবর্তন হয়ে যাবে সেখানে ওদের সম্পর্কটাও চেঞ্জ হয়ে যাবে। ধরো এইটা T2 তাপমাত্রা, এটা T1 তাপমাত্রায় করা হয়েছে। সেক্ষেত্রে
এইখানে তাপমাত্রা যত বাড়বে তত তোমার গ্রাফটা উপরের দিকে যাবে, এইটুকু মনে রাখবে। কারণ এইভাবে গ্রাফগুলো কি করে আসছে, এইগুলো স্লোপ, এগুলো নতি, এগুলো নির্ণয় করা যায়, এগুলো তোমরা ক্লাস 11-এ গিয়ে শিখবে। কিন্তু আপাতত মাধ্যমিক পরীক্ষার জন্য তোমার এটুকু মনে রাখলেই যথেষ্ট হলো। আচ্ছা, এইবারে দেখো আর একটা গ্রাফ কি আছে, আর একটা গ্রাফ আছে পিভি ভার্সেস পি। পিভি মানে চাপ আর আয়তনের গুণফল, তার মানে সেটা ওয়াই অক্ষে আছে, আর এক্স অক্ষে কি আছে, চাপ। সেই গ্রাফটা কিরকম আসে আমরা জানি, এই যে পিভি হচ্ছে ধ্রুবক, মানে তুমি চাপের মান চেঞ্জ যাই করো না কেন, পিভি এর মানটা সবসময় ধ্রুবক থাকবে, ওটা কিন্তু কখনো বদলাবে না, তুমি চাপের মান যাই করে দাও না কেন, সেক্ষেত্রে পিভি এর মানটা একই থাকবে। তাহলে গ্রাফটা এরকম হবে, তাই না? পিভি এর মান দেখো সবসময় একই আছে, তুমি চাপের মান যতই চেঞ্জ করছো না কেন। চাপ ধরো এখানে 1 নিয়েছিলে, তখন পিভি এর মান এইটা এসছে, 2 নিয়েছিলে, তখন পিভি এর মান এইটা এসছে, 3 নিয়েছিলে, এইটা এসছে। এভাবে একটা সরল রেখা আমরা পাচ্ছি, বা স্ট্রেট লাইন ইংরেজিতে বললে। আচ্ছা, এইখানে কি আছে, আর একটা গ্রাফ আসতে পারে, ধরো পিভি ভার্সেস ভি। তো এই ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই, তুমি আয়তনের মান যাই করো না কেন বা যাই বদলাও না কেন, সেক্ষেত্রে চাপ আর আয়তনের গুণফলটা সবসময় আমার কি আছে, ধ্রুবক আছে, তো ধ্রুবকই থাকবে, গ্রাফটাও এরকমই হবে। ওকে, আর একটা গ্রাফ আছে যেটা অনেক সময় চলে আসে, সেটা ধরো এইটা পি ভার্সেস 1/v। ঠিক আছে, পি ভার্সেস বা চাপ ভার্সেস 1/v, মানে আয়তনের অনন্য। সেক্ষেত্রে গ্রাফটা কিরকম হয়, সেক্ষেত্রে গ্রাফটা হয় মূল বিন্দু দিয়ে যায়, সরল রেখা হয়, এরকম গ্রাফ হয়, মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, এটা তোমার ভি ভার্সেস 1/p তেও তাই আসবে, যদি ভি ভার্সেস 1/p হয় সেক্ষেত্রেও এটাই আসবে। ক্লিয়ার? এই সমীকরণগুলো থেকে আমরা এই গ্রাফগুলো পাই। যে কটা গ্রাফ দেখালাম সেই কটা গ্রাফ ভালো করে মনে রাখতে হবে, প্র্যাকটিস করে মনে রাখতে হবে, কারণ এখনো তোমরা সরল রেখার সমীকরণ, গ্রাফ কি করে আঁকতে হয় সেগুলো তোমরা শেখোনি, তাই এটুকু তোমাদের মনে রাখতে হবে। 11-এ উঠলে তোমরা অবশ্যই এগুলো ডিটেলে আরো শিখে নিতে পারবে, তখন আরো বেশি ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো এই গেল আমাদের বয়েলের সূত্র। আচ্ছা, এইখানে রিলেটেড দুটো প্রশ্ন থাকে অনেক সময়। সেটা হচ্ছে, একটা প্রশ্ন হচ্ছে, বলছে যে পুকুরের তলদেশ থেকে যখন ধরো বুদবুদ উঠছে, সেই বুদবুদটা যখন নিচে আছে, নিচ থেকে আস্তে 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 যখন উপরে উঠছে, ওটার আকারটা আস্তে আস্তে বা আয়তনটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, সেটা কেন, কেন হচ্ছে? ঠিক আছে, প্রশ্নটা ধরো আমি লিখলাম, দাঁড়াও। হ্যাঁ, এবার দেখো, প্রশ্নটা তোমাদের সামনে লিখে দিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ উপরে এলে তার আকার বৃদ্ধি পায় কেন? ঠিক আছে, মানে ধরো এটা পুকুর আছে, সাপোজ এটা পুকুরটাকে আমরা সাইড দিয়ে দেখছি, এটা হচ্ছে জলের উপরিতল। ঠিক আছে, এটা হচ্ছে জলের উপরিতল, আর এরকম ধরো পুকুরটা ধরো এরকম একটা এরকম শেপের একটা পুকুর আছে। ঠিক আছে, তো এইখান থেকে ধরো বুদবুদটা সৃষ্টি হচ্ছে, এইখান থেকে সৃষ্টি হয়ে যখন আস্তে 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 উপরে যাচ্ছে, তখন বুদবুদের সাইজটা ধীরে 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 বড় হয়ে যাচ্ছে। এইটার কারণ কি, এটা জানতে চেয়েছে। এইবার তুমি ভেবে দেখো, যখন বুদবুদটা নিচে ছিল, তখন ধরো এই এই পজিশনে ছিল, তখন তার উপর এতটা পরিমাণ জলের চাপ ক্রিয়া করছিল, যখন ধরো এই পজিশনে এসছে, তখন তার উপর এতটা জলের চাপ ক্রিয়া করছে, আর যখন এই পজিশনে গেছে তখন তার উপর আরো কম জলের চাপ ক্রিয়া করছে। তার মানে যত তল থেকে উপরের দিকে উঠছে, তার মাথার উপরে জলের পরিমাণটা কমে যাচ্ছে, ফলে ওই জলের হাইটটাও কমে যাচ্ছে, জলের উচ্চতাটাও কমে যাচ্ছে, এবং তার মাথায় কম চাপ পড়ছে, বা বুদবুদটার উপরে কম চাপ পড়ছে। কে কে দিচ্ছে চাপ? জল দিচ্ছে।
বুদবুদের উপরে কম চাপ দিচ্ছে। তার ফলে চাপ যখন কমছে, আমরা কি জানি বয়লের সূত্র থেকে, চাপ আর আয়তনের গুণফল হচ্ছে আমার ধ্রুবক, তাই না? তো চাপটা যখন কমবে তখন এইটা তো ধ্রুবকই থাকবে। ধরো সাপোজ কোনো একটা কিছুর জন্য চাপ আর আয়তনের গুণফলটা ধরো সাপোজ 100 কিছু একটা, ঠিক আছে? তো চাপ ধরো এখানে ছিল তোমার 10 আর আয়তন ছিল 10, তবে গুণ করে তোমার 100 এসছে। এবার ধরো চাপটা কমে 5 হয়ে গেল, হলো? তাহলে গুণফলটা তো এখনো 100ই আছে, তাহলে আয়তনটা আমার কি হবে, এটাকে 20 হতে হবে, তবে গিয়ে 100 হবে। তার মানে চাপটা যখন কমছে তখন আয়তনটা কি হয়ে যাচ্ছে, ভলিউমটা বা আয়তনটা বেড়ে যাচ্ছে। তাহলে যত উপরের দিকে উঠছে তত চাপটা কমছে, তত আয়তনটাও বেড়ে যাচ্ছে। এই জন্যই উপরের দিক থেকে নিচ থেকে উপরের দিকে বুদবুদ উঠে এলে তার আকার আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই পুরো প্রক্রিয়াটায় এটা ধরে নেওয়া হয় যে পুকুরের জলের তাপমাত্রা সর্বত্র সমান, তাই না? যদি এটা না হয় তাহলে কি আমরা সেখানে বয়লের সূত্র প্রয়োগ করতে পারবো? পারবো না, কারণ বয়লের সূত্রে শুরুতেই বলা আছে তাপমাত্রাকে স্থির রাখতে হবে। তাহলে পুকুরের জলের সব জায়গায় যদি তাপমাত্রা সমান না হয়, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রয়োগ করে আমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারবো না। তাই এটা ধরে নেওয়া হয় যে পুকুরের জলের সর্বত্র তাপমাত্রা সমান, কিন্তু অ্যাকচুয়ালি পুকুরের জলের সর্বত্র তাপমাত্রা সমান হয় না, তাই না? সেটা তোমরাও জানো, আমিও জানি। তো এটা ধরে নিয়েই তবেই উত্তরটায় পৌঁছানো হয়। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরো বেলুনে ফু দিলে চাপ ও আয়তন উভয়ই বাড়ে কেন? উভয়ই বাড়ে কেন? ধরো তোমার কাছে একটা বেলুন আছে, তুমি বেলুনটার মধ্যে ফু দিচ্ছ, ফু দিলে কি হচ্ছে, বেলুনটার মধ্যে তোমার গ্যাস ঢুকছে, ওই গ্যাসগুলো ঢুকে 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 চাপ বাড়াচ্ছে, চাপ বাড়ছে, গ্যাসের অণুর সংখ্যা বাড়ছে, অণুর সংখ্যা বাড়লে ওই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের পরিমাণও বাড়বে, তাহলে প্রযুক্ত বলের পরিমাণ বাড়লে গ্যাসের চাপও বাড়ছে। আবার বেলুনের আয়তনটাও দেখো আস্তে 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 বেড়ে যাচ্ছে। তাহলে বয়লের সূত্র অনুযায়ী তো আমাদের কি হওয়ার কথা ছিল, যে চাপ যদি কমে তাহলে আয়তন বাড়ার কথা ছিল, বা চাপ যদি বাড়ে তাহলে আয়তন কমার কথা ছিল, তবেই তো সেটা ব্যস্তানুপাতিক হবে, তাই না? ব্যস্তানুপাতিক মানে কি, আজকে আমি কোন একটা কিছু যদি বাড়ে অন্য একটা কমবে, তবেই তার সাথে তার ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এক্ষেত্রে চাপ আর আয়তন দুটোই বাড়ছে, তাহলে সমানুপাতিক সম্পর্ক। কিন্তু বয়লের সূত্র অনুযায়ী কিন্তু আমাদের চাপ আর আয়তনের মধ্যে সমানুপাতিক সম্পর্ক নয়, আমাদের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো চাপ বাড়লে আয়তন কমবে, কিন্তু এখানে আমরা দেখছি চাপ আর আয়তন দুটোই বাড়ছে, তাহলে কি করে হচ্ছে? এই ক্ষেত্রে একটা জিনিস সমস্যা হয়ে যাচ্ছে, সেটা তুমি যখন ফু দিচ্ছ সেক্ষেত্রে ওটার তাপমাত্রা কিন্তু স্থির থাকছে না, তাপমাত্রা স্থির থাকে না, এটাই হচ্ছে মেন উত্তর। ওটাতে কিন্তু বেলুনে ফু দেওয়ার সময় ওর ভেতরকার তাপমাত্রা কিন্তু স্থির থাকে না। এবার যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বয়লের সূত্র আমরা প্রয়োগ করতে পারি না, কারণ বয়লের সূত্রের ফার্স্ট রুল হচ্ছে তাপমাত্রাকে স্থির থাকতে হবে। তাপমাত্রা স্থির থাকছে না, বয়লের সূত্র অ্যাপ্লাই হবে না, সেক্ষেত্রে চাপ আয়তন দুটোই বাড়তে পারে। এখানে তো বয়লের সূত্র প্রয়োগ হচ্ছে না, হলে তখন আমরা চাপ আর আয়তন একটা বাড়লে আর একটা কমতো, হচ্ছে না যখন দুটোই বাড়বে, প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, এবারে নেক্সট আমাদের টপিক হচ্ছে চার্লসের সূত্র, ঠিক আছে? চার্লসের সূত্র। চার্লস কি বলছে? চার্লস বলছে যে কোনো গ্যাসের চাপ আর গ্যাসের ভর যদি ধ্রুবক থাকে, চার্লসের সূত্রে গ্যাসের চাপ আর গ্যাসের ভর মানে গ্যাসের পরিমাণ, এই দুটোই ধ্রুবক বা স্থির থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে চার্লস বলছে যে কোনো গ্যাসের
1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করার জন্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করার জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বা প্রাথমিকভাবে যে ভলিউমটা ছিল বা আয়তনটা ছিল তার 1/273 অংশ বৃদ্ধি হবে। আবার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসের তাপমাত্রা আমরা হ্রাস করি তাহলে ওই প্রাথমিক ভলিউমের 1/273 অংশ হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা সবাই বইতে নিশ্চয়ই পড়েছো। তো ধরো প্রাথমিকভাবে 0 ডিগ্রিতে গ্যাসটার ভলিউম ছিল V0 বা আয়তন ছিল V0। ঠিক আছে, এইবারে আমি গ্যাসটার তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করেছি, তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি করলে আয়তন কতটা বৃদ্ধি পাবে? ওই প্রাথমিক যেটা ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পাবে, মানে V0/273 এই অংশটা বৃদ্ধি পাবে, তাই না? তাহলে এখন আয়তন কত হলো? V0 প্লাস V0/273। এটা কত ডিগ্রি বৃদ্ধি করার জন্য? এটা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য। ক্লিয়ার? 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য আমরা এটা পেলাম। এইবারে ধরো এখান থেকে আমরা কি করতে পারি? V0টাকে কমন নিয়ে 1 প্লাস 1/273 এরকম একটা লিখতে পারি। এই 1টা কিন্তু আমার ডিগ্রি নির্ধারণ করছে, কত ডিগ্রি আমি তাপমাত্রাটাকে বৃদ্ধি করেছি। এবার ধরো 2 ডিগ্রি বৃদ্ধি করলাম, সেক্ষেত্রে কি হবে? V0 ইন্টু 1 প্লাস 2/273 এভাবে চলতে থাকবে। এবার আমি একটা ফর্মুলা বার করার জন্য থিটা ডিগ্রি বৃদ্ধি করেছি, তখন আমার ভি থিটা মানে থিটা ডিগ্রিতে আমার আয়তনটা কি হবে? V0 তে যে আয়তনটা ছিল ইন্টু 1 প্লাস থিটা/273। এইটা হচ্ছে আমার চার্লসের সূত্রের গাণিতিক রূপ। পরীক্ষায় যদি চার্লসের সূত্রের গাণিতিক রূপ লিখতে বলে আমি কিন্তু এটাই লিখবো। প্লাস কি করতে হবে? স্টুডেন্টরা যেটা ভুল করে চলে আসে সেটা হচ্ছে খালি এটা লিখে চলে এলো, কোনটা কি সেটাকে মেনশন করে দিতে হবে। যেখানে ভি থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসটির আয়তন, V0 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসটির আয়তন, থিটা ডিগ্রি সেন্টিগ্রেড, আর 1/273 এগুলো তো আমরা জানি। ঠিক আছে, এই যে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, ঠিক আছে, এটা কিন্তু শুধু বৃদ্ধি না, হ্রাসও পায়। সেক্ষেত্রে যদি 1 ডিগ্রি তাপমাত্রা কমে তাহলে এইটাই কি দাঁড়াবে? V0 ইন্টু 1 মাইনাস 1/273। বাড়লে যখন যোগ হচ্ছে, কমলে কি হবে? হ্রাস পাবে, আয়তনও হ্রাস পাবে। তাহলে ভি থিটা কি হবে? 1 মাইনাস থিটা/273। এটা হচ্ছে চার্লসের সূত্রে তাপমাত্রা কমলে। আচ্ছা, এইবারে তাহলে আমার থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বা তাপমাত্রা যদি বাড়ে সেক্ষেত্রে আমার ভি থিটা হচ্ছে প্লাস থিটা/273, আর যদি মাইনাস থিটা ডিগ্রি, এটা থিটা ডিগ্রি কমলে বা মাইনাস থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গেলে সেক্ষেত্রে সেটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, একই ব্যাপার। এইবারে এখানে একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা একটু বুঝতে হয়, এই গ্রাফটাকে একটু পেছন দিকেও বাড়াতে হবে। এখানে ধরো 0 আছে, এদিকে আমার তাপমাত্রা এঁকেছি আমি এদিকে, হ্যাঁ, আর এদিকে আয়তন বা ভি। এটা কি হচ্ছে? আমি বাড়ছেই সেটাই আঁকছি এখন, একই ব্যাপার, দুটো গ্রাফই একই। তো তাপমাত্রার সাথে সাথে আয়তন বাড়ছে, সেক্ষেত্রে গ্রাফটা হয় এরকম। ঠিক আছে, এই যে পয়েন্টটা আসে, এই পয়েন্টটার তাপমাত্রা হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটাকে বলে পরম শূন্য উষ্ণতা। এবার এটা কি করে আসছে সেটা আমি বলছি। তো আপাতত তুমি ভি ভার্সেস টি বা থিটার যে গ্রাফটা চার্লসের সূত্রে এই একটা গ্রাফই আছে, সেটা তুমি একটু মনে রাখো। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে ধরো এই গ্রাফটাকে যদি একটু মডিফাই করা যায়, এখানে ভি ভার্সেস থিটা আছে, এদিকে মাইনাস থিটা আছে, এখানে 0। ধরো বলেছে দুটো আলাদা আলাদা চাপে আমরা এটা করেছি, এটা ধরো চাপ P1, এটা ধরো চাপ P2। ঠিক আছে, এটা ধরো চাপ P1, এটা ধরো চাপ P2। সেক্ষেত্রে একটু মাথায় রেখো যে চাপ যত বাড়বে তত গ্রাফের এটা নিচের দিকে নেমে যাবে, এখানে P1 গ্রেটার দেন P2। ঠিক আছে, এটা একটু মনে রেখো। আচ্ছা, এই গেল ব্যাপার। এইবারে ওই -273 ডিগ্রিটা কি করে এলো সেটা একটু বলি। আমার তো ধরো ফর্মুলা এইটা। এবার -273 ডিগ্রিটাকে কেন পরম শূন্য উষ্ণতা বলছে সেটা একটু বোঝার বিষয় আছে। ধরো ভি থিটা ইকুয়াল টু আমার ভি থিটা না, ভি -273 এখানে বসবে, তাহলে ইকুয়াল টু হচ্ছে আমার V0 ইন্টু 1 প্লাস
সরি 1 প্লাসই দাও, এখানে -273/273 এটাই বসবে, তাই না? এই হবে আমার, যদি এখানে থিটার জায়গায় -273 বসাই, সেক্ষেত্রে কি হচ্ছে v0 ইন্টু 1, এক্ষেত্রে মাইনাসটা চলে আসছে আর 273 কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, তাহলে v0 ইন্টু 0 তার মানে 0। তাহলে এক্ষেত্রে আমরা আয়তনটাকে কি পাচ্ছি, আয়তন কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। কোথায়? -273°C তাপমাত্রায়। তাহলে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। এটাকেই আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য কেন? শূন্যও তো বলতে পারতো। পরম শূন্য তার কারণ হচ্ছে এর থেকে আর নিচে নামা সম্ভব নয়। গ্যাসের আয়তন, তুমি ভাবো না, গ্যাসের অণুগুলোর আয়তন শূন্য হয়ে যাচ্ছে, তার মানে গ্যাসের কোনো এক্সিস্টেন্সই নেই, সেটা তো হতে পারে না। তো ওইটা কি একটা থিওরিটিক্যাল ভ্যালু, এটা কিন্তু প্র্যাকটিক্যালি হয় না, এটা থিওরিটিক্যালি কল্পনা করে ম্যাথমেটিক্যালি ডিডাক্ট করে এগুলোকে বার করা হয়েছে। তো ওই জন্য -273°C তাপমাত্রাটাকেই পরম শূন্য তাপমাত্রা বলে বলা হয়, এবং পরম শূন্য তাপমাত্রা কিন্তু সংজ্ঞা পরীক্ষার হলে অনেক সময় চলে আসে। ঠিক আছে, এটা গেল একটা ব্যাপার। এইবারে এটার সাথে একটা কেলভিন সম্পর্ক আছে, পরম স্কেল আমরা যেটাকে বলি, এই পরম শূন্য তাপমাত্রা থেকেই আসছে। পরম শূন্য তাপমাত্রা আমার হচ্ছে -273°C। এটাকেই আমরা আর একটা স্কেল, কেলভিন স্কেল বা পরম স্কেল বলে তাকে বলা হয়। ঠিক আছে, কেলভিন স্কেল, কেলভিন স্কেল যেমন সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, এইগুলো যেমন আছে তাপমাত্রা মাপার, সেরকম কেলভিন স্কেল আছে। কেলভিন স্কেলে এটাই হয় 0 কেলভিন, মানে কেলভিন স্কেলে এটাই হবে 0 কেলভিন। তার মানে কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হবে 0 কেলভিন, সেটাই সেলসিয়াস স্কেলে হবে -273°C। ঠিক আছে, এইবারে কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে পার্থক্য এটাই যে এটার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে -273, এটার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 0 কেলভিন। এবারে এইটারও এক এক ঘর করে বাড়বে, এইটারও প্যারালালি এক এক ঘর করেই বাড়বে। তার মানে এখানে ধরো সাপোজ -270°C, তখন এখানে হবে 3 কেলভিন, ব্যাপারটা এরকম। এটা 3 বাড়লো, এটাও 3 বাড়বে। যখন হবে 0°C, তখন হবে 273 কেলভিন। যখন হবে ধরো 100°C, তখন হবে 373 কেলভিন। তার মানে সেন্টিগ্রেড আর কেলভিনের সম্পর্কটা কি দাঁড়াচ্ছে, যে ধরো θ°C ইকুয়াল টু θ প্লাস 273 কেলভিন। এটা হচ্ছে সেন্টিগ্রেড আর কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। এটাও কিন্তু মনে রাখতে হবে, অঙ্ক করতে খুব কাজে লাগবে। ঠিক আছে, এইবারে আর একটা বিষয়, সেটা হচ্ছে এই চার্লসের সূত্রটাকেই আমরা চার্লসের সূত্রে, এই যে আমার 1 প্লাস, এখানে ধরো প্লাস বলে লিখে দিচ্ছি, 1 প্লাস θ/273 v0 ইন্টু 1 প্লাস θ/273। তো এইটাকে আমরা সেন্টিগ্রেডে করেছি θ°C, এটাকেই যদি আমরা কেলভিনে করি তাহলে আমরা কি পাবো সেটা একটু দেখি। আচ্ছা, ধর এটাকে কেলভিনে করলাম, সেক্ষেত্রে কি পাবো, v θ ইকুয়াল টু v0 ইন্টু এই 273টাকে লসাগু করলাম, তাহলে 273 প্লাস θ, তাহলে 273 প্লাস θটা কি, কেলভিন হয়ে যাচ্ছে। তাহলে v0 ইন্টু এটাকে ধরো ক্যাপিটাল টি নাম দিলাম, কেলভিনের টেম্পারেচারটাকে ক্যাপিটাল টি, যেখানে টি ইকুয়াল টু হচ্ছে θ প্লাস 273। এটা থিটাটা হচ্ছে সেন্টিগ্রেডে আছে, টিটা কেলভিনে আছে। এই যে থিটার সাথে সেন্টিগ্রেডের সাথে কেলভিনের সম্পর্ক আমি আগেই করে রেখেছি। তাহলে T/273 হচ্ছে। তাহলে এবারে এই v0/273 ইন্টু টি, এটা হচ্ছে ভি থিটা বা ভি, এটাকে এখন ভি করে দাও। এবার এই যে পুরো পার্টটা v0 কি, 0°C উষ্ণতার আয়তন, সেটা ধ্রুবক হবে বা স্থির থাকবে কোনো গ্যাসের জন্য, আর 273 একটা ধ্রুবক মান। এখান থেকে তাহলে আমরা পাচ্ছি ভি সমানুপাতিক টি। ভেবে দেখো, যদি সমানুপাতিক চিহ্নটা তুলি তাহলে ভি ইন্টু ধ্রুবক, ভি সমান সমান ধ্রুবক ইন্টু টি, তাহলে এটাই হচ্ছে আমার সেই ধ্রুবক। তাহলে ব্যাক ক্যালকুলেশন করলে আমরা কি পেলাম, যে ভি সমানুপাতিক টি। এটা হচ্ছে চার্লসের সূত্রের আর একটা ফর্ম, যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের কেলভিন স্কেলে উষ্ণতার সাথে বা তাপমাত্রার সাথে সমানুপাতিক, মানে পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। কেলভিন স্কেলের আরেকটা নাম পরম স্কেল, ওই জন্য বলা হয় পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক কি গ্যাসটির আয়তন। এটা হচ্ছে চার্লসের সূত্রের আর একটা রূপ, সেটার গাণিতিক ফর্ম এটাই, ভি প্রপোর্শনাল টু টি। সেখান থেকে আমি যদি ধ্রুবক আনি, ভি ইকুয়াল টু কে ইন্টু টি, যেখানে কেটা হচ্ছে আমার ধ্রুবক। এইগুলো হবে আমার গাণিতিক ফর্ম। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে আরেকটা জায়গা আনা যায়, কি আনা যায় দেখো,
এখান থেকে যেটা আনা যায় সেটা হচ্ছে ধরো ভি, তাহলে ভি বাই টি এটা হচ্ছে আমার ধ্রুবক, তার মানে তাপমাত্রা, এই আয়তন আর তাপমাত্রার অনুপাতটাই হবে আমার সবসময় ধ্রুবক। তাহলে ভি ওয়ান বাই টি ওয়ান একটা ক্ষেত্রে নিয়েছি ধরো, এটাও ধ্রুবক, আর ভি টু বাই টি টু এটাও ধ্রুবক। তাহলে দুটোই একই, তো দুটো যদি একই হয় তাহলে বাদিক গুলো সমান করলে কি পাই, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু। এই ফর্মুলা গুলোও কিন্তু লাগবে আমার অঙ্ক করার জন্য, ঠিক আছে। তো দেখো এখানে এই যে ভি ইকুয়াল টু কে টি, এটার গ্রাফটা এরকম হয়, এটারও গ্রাফটা দেয় ধরো ভি ভার্সেস টি, টিটা এখানে কিন্তু কেলভিন স্কেলে টেম্পারেচার, সেক্ষেত্রে গ্রাফটা এরকম মূল বিন্দু দিয়ে যাবে। আর সেন্টিগ্রেড সেলের তাপমাত্রার সঙ্গে এই একটুকু এটাকে বলে ইন্টারসেপ্ট, এই ইন্টারসেপ্টটা থাকবে, তারপরে গ্রাফটা উঠবে। আর এটাকে পেছন দিকে বাড়ালে যে পয়েন্টে আয়তনটা শূন্য হবে, এইটা তো আয়তনের লেখচিত্র, এইটা আয়তনের অক্ষ, তাহলে এই পয়েন্টে আসা মানে এই লাইনের উপর আসা মানে আয়তনটা শূন্য, যে পয়েন্টে আয়তনটা শূন্য হবে সেটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলছি। আর এটা পরম স্কেলের সাথে আয়তনের যে লেখচিত্রটা চার্লসের সূত্রে সেটা, ঠিক আছে। এরপরে তোমাদের আর একটা সূত্র আছে, সেটা অতটাও ইম্পর্টেন্ট নয় কিন্তু তাও একটু পড়ে নেওয়া দরকার। সেটা হচ্ছে চাপের সূত্র। চাপের মানে চাপ খাবার না, প্রেসার, চাপের সূত্র, ঠিক আছে। এইটা দিয়েছিল গেলুসাক, ঠিক আছে, এটা দিয়েছিল গেলুসাক। তো গেলুসাক কি বলেছিল চাপের সূত্রে, বলেছিল যে এই চার্লসের সূত্রটা যেরকম, চার্লসের সূত্রটা কি ছিল, যে চাপটা, গ্যাসের চাপটা স্থির থাকবে, গ্যাসের ভরটা স্থির থাকবে, তাহলে আয়তনটা কিভাবে পরিবর্তিত হবে, 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ার জন্য প্রাথমিক যে আয়তন ছিল তার 1/273 বাড়বে বা কমবে। চাপের সূত্রটাও তাই, আয়তনটা স্থির থাকবে, এখানে আমার আয়তন স্থির থাকবে, চাপের সূত্রে আয়তন স্থির থাকবে, আর গ্যাসের ভরটাও স্থির থাকবে, গ্যাসের ভরও স্থির থাকবে। সেক্ষেত্রেও এই ক্ষেত্রেও ওই পি থিটা, 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করার জন্য গ্যাসের চাপ ওই প্রাথমিক চাপের 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে। এখানেও পি থিটা ইকুয়াল টু P01 প্লাস থিটা বাই 273, ব্যাপারটা এটাই, একই ফর্মুলা, ঠিক আছে। এটার সাথে ওটা মোটামুটি পুরোটাই একই ফর্মুলা, খালি আয়তনের জায়গায় চাপ ব্যাপারটা অ্যাপ্লাই হবে। তো এটাকেও আমরা কেলভিন স্কেলে করতে পারি, সেক্ষেত্রে আমরা পি থিটা ইকুয়াল টু P0 ইন্টু 273 প্লাস থিটা বাই 273 এরকম একটা পাবো। এটাকে আমরা P0 ইন্টু টি বাই 273 লিখতে পারি। P0 273 ধ্রুবক, তাহলে সেক্ষেত্রে P ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা টেম্পারেচার ইন কেলভিন স্কেল, মানে চাপ গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। এখান থেকে আবার আমরা ওইটা আনতে পারি, P ইকুয়াল টু K ইন্টু টি, যেখানে কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, তাহলে P বাই টি ইকুয়াল টু হচ্ছে আমার ধ্রুবক। তাহলে P বাই টি যদি ধ্রুবক হয় সেক্ষেত্রে আগেরটার মতোই P1 বাই T1 এটাও ধ্রুবক, আবার P2 বাই T2 এটাও ধ্রুবক। দেয়ারফর আমরা লিখতে পারি P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2, এটা হয়ে গেল। আবার আমি একটা অঙ্ক করে ফেলতে পারবো এগুলো দিয়ে, আর কি, আর একটা গ্রাফ এঁকে ফেলি চাপ আর পরম স্কেলের তাপমাত্রার সঙ্গে। তোমরা দেখেছিলে কি হয়েছিল, এটাতেও তাই হবে, মূলবিন্দু দিয়ে একটা সরল রেখা যাবে, বোঝা গেল, দেখে নাও। আচ্ছা, এইবারে আমরা আমাদের এখানে চাপের সূত্রটাও হয়ে গেল, বয়েল চার্লসের সূত্র হয়ে গেল। নেক্সট টপিক আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ওই বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র, ঠিক আছে। তো হেডিংটা লিখি আমি, বয়েল ও চার্লস এর সমন্বয় সূত্র, ঠিক আছে। আচ্ছা, তো এইবারে বলছে বয়েল কি বলেছে আমাদের, বয়েল বলেছে গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, এটা আমরা জানি। চার্লস কি বলেছে, চার্লস বলেছে গ্যাসের আয়তন গ্যাসের পরম উষ্ণতার সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বয়েলের সূত্রের উষ্ণতা আর ভর, আমি এম দিয়ে পদার্থের ভরটা দেখাচ্ছি, ঠিক আছে, এখানে শর্টে লিখছি, আগে তো ভর বলে লিখেছি। এটা ধ্রুবক থাকে বা স্থির থাকে, ধ্রুবকের থেকে স্থির থাকে। আর চার্লসের সূত্রের চাপ আর গ্যাসের ভর স্থির থাকে, ঠিক আছে। তাহলে এবার এই দুটোকে যদি সমন্বয় করি, আমরা ভেদ শিখেছি, যৌগিক ভেদের নিয়ম আমরা জানি, তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি পাবো, ভি সমানুপাতিক
টি বাই পি, এটা আমরা পাবো। তাহলে দেয়ার ফোর এখানে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু কে ইন্টু টি বাই পি, যেখানে কেটা হচ্ছে ভেদ ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক যা বলতে পারো, ঠিক আছে। তাহলে দেয়ার ফোর পিভি ইকুয়াল টু কেটি, এইটা হচ্ছে বয়েল আল চার্লসের সমন্বয় সূত্র। এটাকে আরেকভাবে লেখা যায় যে পিভি বাই টি ইকুয়াল টু কে, এটা আবার ধ্রুবক, তাই তো। তাহলে এবার আমি দুটো কেস নিতে পারি, একটা পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কে হতে পারে, আবার পি টু ভি টু বাই টি টু এটাও ইকুয়াল টু বাই টি টু এটাও ইকুয়াল টু কে হতে পারে। তাহলে দেয়ার ফোর আমরা লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। এটা আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এইবারে এইখান থেকে কয়েকটা কথা, সেটা হচ্ছে এই আমরা যদি এইটাকে এক মোল গ্যাসের জন্য ব্যবহার করি, এক মোল গ্যাসের ক্ষেত্রে যদি আমরা এই সমীকরণটাকে লিখি, তখন আমরা লিখি পিভি ইকুয়াল টু আর টি, যেখানে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, আর এর সম্বন্ধে আরো ডিটেলসে আমি একটু পরে আসছি, ঠিক আছে। আর কি, আর এর মাত্রা কি, আর এর একক কি হয়, আর এর মান কি হয়, সেগুলো আমি পরে আসছি। তো এক মোল গ্যাসের জন্য আমরা পিভি ইকুয়াল টু আর টি লিখতে পারি। আবার এন মোল গ্যাসের জন্য, আচ্ছা মোলটাকে বাংলায় লিখি, এন মোল গ্যাসের জন্য, এন মোল গ্যাসের ক্ষেত্রে আমাদের এই সমীকরণটা হয়ে যাবে পিভি ইকুয়াল টু এন আর টি, ঠিক আছে। যেটা এনটা হচ্ছে নাম্বার অফ মোল বা কত মোল গ্যাসটা আছে। এই দুটো সমীকরণকেই বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ তার মানে কি? তার মানে আমরা এটা বলতে পারি উল্টো দিক থেকে, আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে আদর্শ গ্যাস কি, আদর্শ গ্যাস কি, ধরো পরীক্ষায় একটা প্রশ্ন এলো, তখন আমরা কি বলবো? যে সকল গ্যাস এই পিভি ইকুয়াল টু আর টি বা পিভি ইকুয়াল টু এনআরটি যে কোনো একটা বলতে পারো, এই সমীকরণটা মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি, আর যারা এগুলো মেনে চলে না তাদেরকে আমরা বাস্তব গ্যাস বলি। বাস্তব গ্যাস মানে যেগুলো বাস্তবে অস্তিত্ব আছে। তার মানে কি স্যার আদর্শ গ্যাসের অস্তিত্ব নেই? নেই, আদর্শ কোনো কিছুরই অস্তিত্ব নেই, এটাই হচ্ছে অবস্থা। বাস্তব গ্যাসের অস্তিত্ব আছে। বাস্তব গ্যাস কখনো আদর্শ গ্যাস মতো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু শর্তে মানে আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে, কিন্তু পুরোপুরি আদর্শ গ্যাস হয়ে উঠতে পারে না। তাই বাস্তবে কোনো গ্যাসই এই সমীকরণ দুটো সবসময় মেনে চলে না, কিছু কিছু শর্ত এর উপর প্রয়োগ করলে মেনে চলতে পারে। তো যাই হোক, আদর্শ গ্যাস কাকে বলে জিজ্ঞেস করলে আমরা বলবো ভিভি ইকুয়াল টু আর টি বা ভিভি ইকুয়াল টু এনআরটি। এই সমীকরণটা যেসব গ্যাস মেনে চলে তাদেরকে বলে আদর্শ গ্যাস, ঠিক আছে। আচ্ছা, এবার এই পিভি ইকুয়াল টু এনআরটিটা আমরা ছোট করে একটু প্রুফটাও দেখবো। তার আগে একটা জিনিস বলতে হবে, তার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্প, অ্যাভোগাড্রো কি বলেছিল? অ্যাভোগাড্রো বলেছিল একই চাপ ও একই উষ্ণতায়, বা সমদিও বলতে পারো, সমচাপ ও সম উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে, ঠিক আছে। বা একই চাপ ও একই উষ্ণতায়, যেটা তোমাদের বইতে আছে, সম আয়তন এক আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে সাপোজ ধরো এখানে দুটো কন্টেনার আছে, এই কন্টেনারে আমার হাইড্রোজেন গ্যাস আছে, এই কন্টেনারে আমার কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। এই কন্টেনারটার ভলিউম হচ্ছে ভি সাপোজ লিটার, এই কন্টেনারটার ভলিউমও আমার বা আয়তনও আমার ভি লিটার। তো এইটা আমার পি চাপে রাখা হয়েছে, এইটাকেও আমি পি চাপে রেখেছি, এখানেও আমি টি তাপমাত্রায় রেখেছি, এখানেও আমি টি তাপমাত্রায় রেখেছি। সেক্ষেত্রে অ্যাভোগাড্রো কি বলছে? একই চাপ একই উষ্ণতা বা তাপমাত্রায় সম আয়তন একই আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। সেক্ষেত্রে আমরা যদি এখানে হাইড্রোজেন গ্যাসে যদি দেখি 10 পিস অণু আছে হাইড্রোজেন গ্যাসের, কার্বন ডাই অক্সাইডেও দেখবো 10টাই কার্বন ডাই অক্সাইড অণু আছে।
আরো একটা গ্যাস নিলাম, ধরো সাপোজ অক্সিজেন, এখানেও পি ভি আর টি এই চাপ, আয়তন আর উষ্ণতা বা তাপমাত্রা মেনটেন করে রাখলাম, সেক্ষেত্রে এইখানেও 10টা অণুই থাকবে অক্সিজেনের। এটাই অ্যাভোগাড্রো বলছে। তার মানে অ্যাভোগাড্রোকে যদি গাণিতিক ভাবে আমরা বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আয়তন সমানুপাতিক হচ্ছে এন। এন হচ্ছে পদার্থের ভরের পরিমাণ বা মোল নাম্বার, ঠিক আছে, যেটাকে আমরা মোল সংখ্যা বলছি। এনটা হচ্ছে মোল সংখ্যা। হলো। এইবারে আমি বললাম যে পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণটা আমি প্রতিষ্ঠা করব। ঠিক আছে, কিভাবে প্রতিষ্ঠা করব দেখো, এইটা হলো আমার 1 নম্বর ক্লজ, যে আয়তন মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। 2 নম্বর হচ্ছে বয়েল সূত্র, আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। 3 নম্বর হচ্ছে চার্লসের সূত্র, আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এখানে যেগুলো স্থির আছে সেগুলো তোমরা বইতে দেখতে পাবে, আমি মোটামুটি বুঝিয়ে দেওয়ার জন্য করছি। তাহলে যৌগিক ভেদ থেকে আমরা কি পাই, ভি সমানুপাতিক এন টি বাই পি, এটা পাবো। তাহলে দেয়ারফর পিভি ভি সমান সমান কে ইন্টু এন টি বাই পি। তাহলে পিভি ইকুয়াল টু কে এন টি, এই কেটাকে যদি আমরা আর দিয়ে বা সার্বজনীন গ্যাস ধ্রুবক দিয়ে বদল করি, যেটা আমরা দেখলাম 1 মোল গ্যাসের জন্য, তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি। এটাই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এটা দিয়ে কিন্তু অঙ্ক আসে। এইবারে আর আচ্ছা, তাহলে এখান থেকে আর আমরা কি পাবো, আর সমান সমান হচ্ছে আমার পিভি বাই এন টি। ঠিক আছে, আর সমান সমান হচ্ছে পিভি বাই এন টি। তো আর এর মাত্রা যদি তোমরা ক্যালকুলেট করো, সেক্ষেত্রে এটা পরীক্ষায় তো আর ক্যালকুলেট করবে না, এটা মনে রেখে দেবে যে আর এর মাত্রা হয় এটা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মোল -1 থিটা -1। ঠিক আছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মোল -1 থিটা -1। আমিও দেখেই লিখলাম এটা। যাই হোক, তো আর এর মানের মধ্যে একটা গল্প আছে। আর এর মানের তোমাদের 3টে মান আছে, 3টে মান 3টে আলাদা আলাদা এককে। ঠিক আছে, 3টে মান একটু মনে রাখতে হবে, কখন কোনটা অঙ্ক করতে কাজে লেগে যায় সেটা বলা যায় না। একটা হচ্ছে 0.082, এটা আসে লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। এই পার মানেই হচ্ছে ইনভার্স। ঠিক আছে, 2 টু দি পাওয়ার -1 মানে 1/2, ব্যাপারটা এটাই। ঠিক আছে, আচ্ছা, আর একটা মান আছে 8.314 জুল পার মোল কেলভিন। ঠিক আছে, আর একটা আছে, এটা হচ্ছে আমার এসআই তে, আর সিজিএস এ যদি বলো 8.314 আর্গ, ইআরজি বা বাংলায় লিখলে এই আর্গ পার মোল কেলভিন। ঠিক আছে, এটা হবে আমার সিজিএস। এই হচ্ছে আমার আর এর 3টে মান, এই 3টে মান মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক এসে থাকে। এখানে আমি একটা ভুল লিখেছি, এটা আর্গ লিখেছি, তো এটা 10 টু দি পাওয়ার 7 হবে, আমি এই ভ্যালুটাই ভুল করে লিখে দিয়েছি। ঠিক আছে, এখানে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ পার মোল কেলভিন। আর একটা প্রশ্ন যেটা আছে, যেটা আমি বলছিলাম যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস, এই দুটোর মধ্যে একটু আগে বলছিলাম না, আমি কি বললাম যে আদর্শ গ্যাস কাকে বলে জিজ্ঞেস করলে আমরা কি বলবো, যে গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণটা মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে, যারা মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে। তবে ওই যে বললাম না, কিছু কিছু শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে, সেইখানে দুটো শর্ত আছে। একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপ। মানে চাপ যদি খুব কম হয় সেক্ষেত্রে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে, আবার তাপমাত্রা যদি খুব বেশি হয় সেক্ষেত্রেও বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। এই দুটো কিন্তু পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় যে কোন দুটি শর্তে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে সেটা বলো। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এইবারে আমাদের টপিক হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। ঠিক আছে, এইখানে কতগুলো স্বীকার্য আছে, সেগুলো আমাদেরকে অনেক সময় পরীক্ষাতেও লিখতে দেয় যে গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখো বলে একটা সার্টেন মার্কস দিয়ে দিল। তো গতীয় তত্ত্বের প্রথম স্বীকার্য যেটা, সেটা হচ্ছে গ্যাসগুলি কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যাদেরকে আমরা অণু বলি। ঠিক আছে,
সেকেন্ড স্বীকার্য হচ্ছে গ্যাসের অণুগুলি গোলাকার এবং কঠিন। গ্যাসের অণুগুলি গোলাকার এবং কঠিন, এদের মধ্যে আকর্ষণ বল থাকে না। আকর্ষণ বল থাকে না, এটা ধরে নিচ্ছে, ঠিক আছে, আকর্ষণ বল থাকে না। 3 নম্বরে কি বলছে, এটাকে বিন্দু ভর হিসেবে কল্পনা করা হচ্ছে। গ্যাসের অণুগুলিকে বিন্দু ভর হিসেবে কল্পনা করা হচ্ছে, ফলে এদের আয়তন নগণ্য হয়ে যাচ্ছে। হলো? আচ্ছা, এরপরে কি বলছে, গ্যাসের অণুগুলি এদিক ওদিক র্যান্ডামলি জিগজ্যাগ মুভমেন্ট যেটাকে বলে ছোটাছুটি করতে থাকে। ফলে কি হয়, সে পাত্রের দেয়ালে গিয়ে ঘা মারে, সে অন্য অণুর সাথে গিয়ে সংঘর্ষ করে, বিভিন্নভাবে তার একটা সংঘর্ষ বা কলিশন চলতেই থাকে। এই প্রত্যেকটা সংঘর্ষ কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে সেক্ষেত্রে কারোরই এনার্জি লস হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তো 5 নম্বর স্বীকার্য কি, আচ্ছা আমার কিন্তু অর্ডারটা একটু চেঞ্জ হতে পারে, এরকম নয় যে পরপর অর্ডারেই আমি বলছি। 5 নম্বর স্বীকার্য হচ্ছে, ধরো এই যে গ্যাস অণুগুলির মধ্যে যে ধাক্কা লাগছে, ধরো এইখানে একটা গ্যাসের অণু আছে, এটা অণু 1, এটা অণু 2, এটা অণু 3। এই অণু 1টা গিয়ে অণু 2 তে ধাক্কা মারলো, ধাক্কা মারার পরে সে অণু 3 তে আবার ধাক্কা মারলো। এই দুটো ধাক্কা মারার যে মাঝের যে পথ তাকেই বলে মুক্ত পথ। মুক্ত পথ বা ইংরেজিটাকে বলে ফ্রি পাথ। এই দুটো মুক্ত পথের যে গড় তাকেই বলে গড় মুক্ত পথ। এই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে, বা মিন ফ্রি পাথ, ঠিক আছে। এই মোটামুটি গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য আছে। আর একটা আছে যে গ্যাসের অণুগুলির কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, গ্যাসের অণুগুলির গতিশক্তি তার পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয়ে থাকে, ঠিক আছে। গ্যাসের অণুগুলির গতিশক্তি তার পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয়ে থাকে, মানে উষ্ণতা যদি বাড়ে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বাড়বে। হলো? আচ্ছা, এইবারে একটা জিনিস আছে ছোট্ট করে, বেশিটা নেই তোমাদের, সেটা হচ্ছে ব্যাপন। গ্যাসের ব্যাপন কাকে বলে? দুটো বা তার বেশি গ্যাস যখন একে অপরের সাথে সমসত্ব মিশ্রণ করে, সমসত্ব মানে একই টাইপের মিশ্রণ করে, তাকে বলে ব্যাপন। মানে ধরো এক্সাম্পল, এত ডেফিনেশন মনে রাখার দরকার নেই, ছোট্ট একটা এক্সাম্পল, ঘরের একটা কোণায় তুমি যখন একটা ধূপকাঠি ধরিয়ে দাও, তখন 2-3 মিনিট বাদে ঘরের প্রত্যেকটা কোণা থেকেই তুমি ধূপকাঠির গন্ধটা পাও। কি করে পাও? ঘরের মধ্যে যে নর্মাল এয়ারটা আছে ওটাও একটা গ্যাস, আর ধূপকাঠির ধোঁয়াটাও একটা গ্যাস। ওই গ্যাসটা তোমার ঘরের বাতাসের সাথে পুরো পারফেক্টলি মিশে যাচ্ছে। এই মিশ্রণের যে পদ্ধতিটা, যে একটা গ্যাস অন্য একটা গ্যাসের মধ্যে মিশ্রণের যে পদ্ধতিটা, তাকেই বলছে ব্যাপন। হলো? আচ্ছা, এবারে কি আছে, গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব। গ্যাসের চাপ বাড়লে আয়তন কমবে, গ্যাসের চাপ কমলে আয়তন বাড়বে, এটা আমরা জানি। আরেকটা আছে, সেটা হচ্ছে গ্যাসের চাপের ওপর উষ্ণতার প্রভাব। চাপের উপর উষ্ণতার প্রভাব। চাপের ওপর উষ্ণতার প্রভাব কি? গ্যাসের উষ্ণতা যদি বাড়ে, এই যে আমি গতীয় শক্তিতে লিখেছি, এই স্বীকার্যতে লিখিয়েছি, গ্যাসের উষ্ণতা যদি বাড়ে তাহলে তার কি বাড়ছে? গতিশক্তি বাড়ছে। কার গতিশক্তি বাড়ছে? এই যে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বাড়ছে। তাহলে গ্যাসের অণুগুলোর যদি গতিশক্তি বাড়ে, আগে তার মানে কি, তার বেগও বাড়ছে, গতিশক্তি বাড়ছে, মানে E = ½ mv²। তাহলে গতিশক্তি যদি বাড়ে সেক্ষেত্রে গ্যাসের অণুগুলোর বেগও বাড়ছে। বেগ যদি বাড়ে সেক্ষেত্রে গ্যাসের অণুগুলোর দেয়ালে ধাক্কা দেওয়ার সময় যে দেয়ালে যে বলটা প্রয়োগ করছিল সেই বলের মানটাও বাড়ছে। তাহলে আমরা কি জানি, গ্যাসের চাপ হচ্ছে ফোর্স বাই এরিয়া, এটা আমি শুরুতেই পড়িয়েছি। তাহলে এই ফোর্সটা যদি বাড়ে সেক্ষেত্রে চাপটাও বাড়ছে। তার মানে গ্যাসের উষ্ণতা যদি বাড়ে চাপটাও গ্যাসের বাড়বে। গ্যাসের উষ্ণতা যদি কমে তাহলে গ্যাসের চাপটাও কমবে। হলো? বেশ, আর একটা লাস্ট টপিক আছে যেটা বললে আমার মোটামুটি এই জায়গাটা কমপ্লিট হবে, ঠিক আছে। সেটা হচ্ছে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ।
আদর্শ গ্যাস থেকে গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু এসেই থাকে। মানে আদর্শ গ্যাস থেকে আদর্শ আচরণ থেকে গ্যাস কেন বিচ্যুত হচ্ছে বাস্তব গ্যাস তৈরির সময়। ঠিক আছে, এইটার কারণটা ঠিক লুকিয়ে আছে। আমি ইচ্ছা করে এই দুটো পয়েন্ট মুছিনি, এই 2 নম্বর আর 3 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে আমি কি ধরেছি, যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না। 1 নম্বর কারণ, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকবে না, এটা হয় না, এটা আমরা ধরে নিয়েছি, ভুল ধরেছি। গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকে। ঠিক আছে, গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে। এবার আকর্ষণ বল থাকার জন্য কি হচ্ছে, আকর্ষণ বল থাকার জন্য ধরো এই পাত্রটা আছে, এইখানে অণু এ আছে, এখানে ধরো অণু বি আছে সাপোজ। এইবারে যদি কোনো আকর্ষণ বল না থাকতো, এই বিটা দেয়ালে গিয়ে যেরকম ভাবে ঘা মারতে পারতো, এখন আকর্ষণ বল আছে, তার মানে এইটা একে টানছে, এটা একে টানছে, তাহলে এই বিটা দেয়ালে গিয়ে ঘা মারার যে বলটা সেটা কম হয়ে যাবে, তাহলে আলটিমেটলি গ্যাসের চাপটা কিন্তু কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে সেক্ষেত্রে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ঘটছে। 2 নম্বর কারণ কি, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, এখানে ধরেছে গ্যাসটা বিন্দু ভর, আয়তন নগণ্য, একদমই নয়, কারোরই আয়তন নগণ্য নয়, গ্যাসের অন্তত নয়, গ্যাসের অণুগুলির আয়তন আছে। এবার এই আয়তন থাকার জন্য কি হচ্ছে, ধরো আমি এখানে আমার পাত্রটা আছে, গ্যাসের অণুগুলিকে আমি বিন্দু ধরেছি, ফলে আমি এটা ধরে নিচ্ছি যে একটা অণু পুরো পাত্রের মধ্যে স্বাধীনভাবে বিচরণ করতে পারে, কারণ বিন্দুর সাথে বিন্দু ধাক্কা লাগা কোনো সমস্যা নেই। এইবারে যদি গ্যাসের অণুগুলির একটা এরকম একটা আয়তন আমি ধরি, সেক্ষেত্রে এই একটা অণু পুরো পাত্রের জায়গাটায় স্বাধীনভাবে বিচরণ করতে পারবে না, কারণ বাকি অণুগুলো নিজেদের তো স্পেসটা অকুপাই করে থাকবে। খুব যদি চেপেও রাখি, আমি যদি এই 3টে অণুকে ধরো এই কোণাটায় চেপেও রাখলাম, এরকম 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 করে চেপে রেখেছি, তারপরেও এই 4 নম্বর অণুটা পুরো পাত্রটায় থরেই ঘুরতে পারছে না। তার মানে গ্যাসের অণুগুলোর আয়তন আছে, অণুগুলোর আয়তন থাকার জন্য গ্যাসের পাত্রের আলটিমেট আয়তনটা কিছুটা হলেও সিজ করে যাচ্ছে বা কমে যাচ্ছে। সেক্ষেত্রে আয়তনেরও পরিবর্তন ঘটছে আর চাপেরও পরিবর্তন ঘটছে 1 নম্বর পয়েন্টের জন্য। এই দুটো কারণেই কিন্তু বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি হয়, এবং আমরা বাস্তবে বাস্তব গ্যাসগুলোকেই দেখতে পাই, আদর্শ গ্যাস দেখতে পাই না। ঠিক আছে, এই গেল মোটামুটি এই চ্যাপ্টারের কনসেপ্ট। আর কিছু আছে বলে আমার খুব একটা মনে পড়ছে না। এইবারে এই চ্যাপ্টারের জন্য মাধ্যমিকের কি কি সাজেশন টাইপের প্রশ্ন আসতে পারে, এবং সেই প্রশ্নগুলোর কিছু উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এইবারে আমি কিছু এখানে সাজেস্টিভ প্রশ্ন এখানে নিয়ে রেখেছি, যেগুলো মাধ্যমিক 2025-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে এই প্রশ্নটা আমি স্টার দিয়ে রেখেছি, এটা তো ইম্পর্টেন্ট, প্লাস যেগুলো আমি লিখেছি মোটামুটি সবকটা তোমরা একটু ভালো করে দেখে যেও, কিছু কমন পেলেও পেতে পারো। ঠিক আছে, আচ্ছা, গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ ওপরের দিকে ওঠার সময় আয়তনে বাড়ে কেন? এটা আমি আগেও বুঝিয়েছিলাম, কি বললাম, পড়াতেই বুঝিয়েছি, তারপরে আগে গিয়ে দেখে নাও। এখন একবার ছোট্ট করে বলে দিচ্ছি, যখন বুদবুদটা নিচ থেকে ওপরে ওঠে, তো যত উপরে বুদবুদটা উঠছে তত তার জলের লেভেলটা কমে যাচ্ছে, তার মাথার উপরে জলের লেভেলটা কমে যাচ্ছে, সেইটা কমে যাওয়ার জন্য তার মাথার উপরে জলের চাপটা কমে যাচ্ছে। এবার বয়েলের সূত্র থেকে আমরা কি জানি, যে পিভি হচ্ছে ধ্রুবক, তাহলে পিভি এর গুণফলটা সবসময় ধ্রুবক থাকবে, তাহলে প্রেসার যখনই কমবে আয়তন তখনই বেড়ে যাবে, এই জন্য বায়ুর বুদবুদের আয়তনটা উপরের দিকে উঠলে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বেশ, চার্লসের সূত্রটি ব্যাখ্যা করো। এটা আমি এখন আর ব্যাখ্যা করছি না, যেহেতু ইম্পর্টেন্ট প্রশ্ন তাই লিখে রেখেছি, তোমরা প্রিভিয়াস জায়গায় গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। এটা করে দিই। পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমরা জানি। তাহলে সেন্টিগ্রেডের সাথে ফারেনহাইটের সম্পর্ক হচ্ছে C/5 F - 32/9। এইখানে এবার -273 বসাও, বাই 5 F - 32/9। ঠিক আছে, এবার এখান থেকে তোমরা করে নিতেই পারবে, তাও আমি আর একটু করে দিই। ইকুয়াল টু হচ্ছে 5F - 160। এটা ঠিক করলাম তো? 3 নং 27, 2 নং 63, 2 65, 5 হাতে 6, 18 6 24। ঠিক আছে, আচ্ছা,
এবার এটা থেকে যদি আমরা 5f ইকুয়াল টু বার করি তাহলে -2457 প্লাস 160, এটা আমাদের কত হবে, এখানে 7, 6 আছে 15 হবে, 9 হলে হাতে 1, এখানে 2, 2297 -2297 হচ্ছে 5f। তাহলে f এখান থেকে -2297/5, এটা ভাগ করে যা হয় সেটা ডিগ্রি ফারেনহাইট হবে আমার অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, বয়েল-চার্লস অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। এটা তোমরা ভিডিওর আগে গিয়ে একটু দেখে নাও, আমি করিয়ে রেখেছি, ভালোভাবেই করিয়ে রেখেছি, তোমরা আশা করি ওখান থেকে বুঝে যাবে। প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বয়েলের সূত্র অনুযায়ী পিভি বনাম পি লেখচিত্রটি আঁকো। পিভি বনাম পি লেখচিত্রটি আমি আগেও এঁকে দেখিয়েছি। এই যে পিভি আর এদিকে যদি পি হয় তাহলে এটা ধ্রুবক হবে। কেন? কারণ পিভির মানটা সবসময় ধ্রুবক হয়, তো পি এর মানের উপর পিভি এর মানটা ভ্যারি করে না বা পরিবর্তন হয় না। আচ্ছা, পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত? যেহেতু এটা পরম শূন্য উষ্ণতার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে পরম শূন্য উষ্ণতায় আমরা জানি আদর্শ গ্যাসের আয়তনটা শূন্য হয়। তাহলে আয়তন যেখানে শূন্য হয়ে যাবে তখন চাপ দেওয়ার মতো কেউ থাকবে না, ফলে আদর্শ গ্যাসের আয়তনও এই চাপও শূন্যই হবে। ঠিক আছে, বেশ। এইবারে লাস্টে একটা অঙ্ক লিখেছি আমি, এটা এবার দেখব। এখানে কি বলছে, এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার মার্কারি চাপে গ্যাসটির আয়তন কত হবে? তাহলে এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মানে প্রমাণ চাপ ও উষ্ণতা। আচ্ছা, তাহলে এখানে অপরিবর্তিত উষ্ণতা বলেছে, এটা মাথায় রাখতে হবে। এটার জন্য এটা থেকে আমরা বুঝতে পারবো যে উষ্ণতা স্থির, মানে বয়েলের সূত্র। বয়েলের সূত্র মানে পিভি হচ্ছে আমার ধ্রুবক, তাহলে দুটো কেস হলে P1 V1 ইকুয়াল টু P2 V2, এই ফর্মুলাটা আমার চলে আসে। এবার এই ফর্মুলায় আমাকে বসাতে হবে। আমার কি কি দেওয়া আছে দেখো, P1 দেওয়া আছে, ডাইরেক্ট দেওয়া নেই, ঘুরিয়ে দেওয়া আছে, এসটিপি লেখা আছে, তার মানে প্রমাণ চাপ। প্রমাণ চাপ কত? 76 সেন্টিমিটার পারস্তম্ভ হলো। আচ্ছা, এবার দেখো P2 ও দেওয়া আছে, 104 সেন্টিমিটার পারস্তম্ভ, 104 সেন্টিমিটার পারস্তম্ভ। আচ্ছা, V1 দেওয়া আছে 52 মিটার কিউব, 52 মিটার কিউব, তাহলে আমাকে বার করতে হবে হচ্ছে V2 হলো। এইবারে দেখো এই দুটো সেন্টিমিটার মার্কারিতে আছে বা পারস্তম্ভে আছে, এখানে মিটারে আছে, তাহলে এটাকে সেন্টিমিটার কিউবে কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 1 মিটার কিউব সেটা হবে 10 টু দি পাওয়ার 10 স্কোয়ার হচ্ছে 100, তার হোল কিউব সেন্টিমিটার কিউব, এদিকে কিউব করছে এদিকে কিউব করছে, তাই তো। তাহলে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। তোমরা সূচক পড়েছো নিশ্চয়ই, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n থাকলে গুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে 52 ইন্টু 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। তাহলে V2 ইকুয়াল টু আমরা কি পাবো এই ফর্মুলা থেকে, P1 V1 বাই P2, P1 V1 বাই P2। তাহলে এখানে বসাও, P1 কত 76, V1 কত 52 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর P2 কত 104। এখান থেকে ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসবে, ক্যালকুলেশনটা আমি আর করছি না, প্রসেসটা দেখানোটাই ইম্পর্টেন্ট। তো ক্যালকুলেশন তোমরাও করতে পারবে, ক্যালকুলেট করে যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমার উত্তর। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, সেন্টিমিটার কিউবে আসবে। এবার যেটা আসবে সেটাকে তুমি, যেহেতু এখানে মিটার কিউবে দিয়েছিল, তুমি মিটার কিউবে কনভার্ট করে দিলে ভালো হয়। মিটার কিউবে কনভার্ট করে দিতে পারো, তখন এই যে 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করে দিতে হবে। ধরো যেটা এলো সেটাকে 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করে দিলে সেটা তখন হয়ে যাবে মিটার কিউব। হয়ে গেল? ঠিক আছে, দেখে নাও। এবার দেখো আমি আরো কিছু প্রশ্ন লিখে নিয়েছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে, ম্যানোমিটার। ঠিক আছে। আচ্ছা, আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা কেন? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটু ভালো করে বুঝবে। আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা কেন? আর্দ্র বায়ুতে কি থাকে? জলীয় বাষ্প, যেটা শুষ্ক বায়ুতে থাকে না। বাদ বাকি যা থাকে সব দুটোতে একই থাকে। তো ধরো মেনলি বায়ুর আমাদের যে নর্মাল যে অ্যাটমসফিয়ার এয়ার, এদের মেনলি কম্পোজিশন হচ্ছে, এগুলো মেনলি তৈরি নাইট্রোজেন অক্সিজেনের পরিমাণটাই কিন্তু বেশি। তো ওই দুটোর পরিমাণ দিয়েই আমরা এখন দেখব। ধরো এটা আমি শুষ্ক বায়ু দেখছি, আচ্ছা শুষ্ক বায়ু না, এখানে নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে আমার 28 গ্রাম। ঠিক আছে, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, তাই নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর 28 গ্রাম। সেম অক্সিজেন গ্যাসের আণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর 16,
তাহলে আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। আর জলীয় বাষ্প মানে জলের আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। এইবারে আমরা একটা ফর্মুলা জানি যে বাষ্প ঘনত্ব সমান সমান আণবিক ভর ভাগ 2। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্ব কত পেলাম? 14। অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব পেলাম 16। আর জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব পেলাম 9। এইবার দেখো, ভালো করে ভেবে দেখো, এই ধরো একটা কন্টেনার আছে, এই ধরো একটা কন্টেনার আছে, এখানে তোমার আর্দ্র বায়ু আছে আর এখানে তোমার শুষ্ক বায়ু আছে। মানে এখানে তোমার শুধু নাইট্রোজেন আর অক্সিজেন আছে, আরো গ্যাস আছে, তাদের পরিমাণটা তো কম, ওগুলো আর ধরছি না। এখানে ধরো নাইট্রোজেন, অক্সিজেন আর জলীয় বাষ্প তিনটে আছে। এইবারে দুটোরই আয়তন সমান। দুটো যদি আয়তন সমান হয় তাহলে এক্ষেত্রে নাইট্রোজেন আর অক্সিজেনের পরিমাণটা এই শুষ্ক বায়ুর থেকে কম হবে, কারণ জলীয় বাষ্প তো কিছুটা জায়গা দখল করে আছে। ঠিক আছে, বোঝা গেল? তার মানে নাইট্রোজেন অক্সিজেনের পরিমাণ আর্দ্র বায়ুতে কম হবে জলীয় বাষ্পের থেকে, এই শুষ্ক বায়ুর থেকে। তাহলে এবার নাইট্রোজেন আর অক্সিজেনের পরিমাণ কম হয়ে যাচ্ছে, তাহলে চার জায়গায় কি পরিমাণ বাড়ছে? জলের পরিমাণ বা জলীয় বাষ্পের পরিমাণ। জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কত? 9, যেটা নাইট্রোজেন অক্সিজেনের থেকে অনেকটা কম। তার ফলে এই পুরো জায়গাটার বাষ্প ঘনত্ব অনেকটা কমে যাচ্ছে। তাহলে ঘনত্ব যখন কমবে, আয়তনটা তো একই আছে, তখন ভরটাও কমে যাবে, কারণ আমরা কি জানি যে ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। ঠিক আছে, ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। তাহলে আয়তনটা তো সেমই আছে, তাহলে ঘনত্ব যদি কমে তাহলে ভরটাও কমে যাবে, তাই না? তাহলে এখানে কি বলেছে? আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা কেন? তাহলে আর্দ্র বায়ুর ভর কমে যাচ্ছে, তাই এটা হালকা হয়ে যাচ্ছে, বা ওজনটাও কমে যাচ্ছে তার জন্য, তাই হালকা হয়ে যাচ্ছে। এইভাবে গুছিয়ে উত্তরটা এইভাবে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। এটা আমি আগেও করিয়েছি, আবারও একবার বলে দিই। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান। চার্লসের সূত্রটা কি? যে ভি থিটা ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273, তাই তো? পরম শূন্য উষ্ণতার মান এবার তুমি বসাও। পরম শূন্য উষ্ণতায় আমরা কি জানি? আয়তন শূন্য হয়ে যায়। তাহলে আয়তন যদি শূন্য হয়ে যায় তাহলে শূন্য ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273, আচ্ছা টি না থিটা, থিটা/273। তাহলে দেয়ারফর V0 এদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 1 প্লাস থিটা/273 এটা হবে 0। তাহলে থিটা/273 এটা হবে -1, বা থিটা হবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান বেরিয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবারে আদর্শ ও বাস্তব গ্যাসগুলির মধ্যে কাকে তরলে পরিণত করা যায় এবং কেন? এই ক্ষেত্রে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস বলতে আমরা কি জানি? আদর্শ গ্যাস হচ্ছে যারা এই PV = nRT সমীকরণ মেনে চলে, আর বাস্তব গ্যাস এগুলো মেনে চলে না। বাস্তব গ্যাসের দুটো কন্ডিশনে সেটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে, বাস্তব গ্যাস দুটো কন্ডিশনে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা আর একটা হচ্ছে নিম্ন চাপ। ঠিক আছে, এই নিম্ন চাপের ক্ষেত্রে আর উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, কিন্তু তরলে কিন্তু আমরা বাস্তব গ্যাসগুলোকেই পরিণত করতে পারি, আদর্শ গ্যাসকে পরিণত করতে পারি না। কারণ আদর্শ গ্যাসের এই ধরো -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই গ্যাসটার আয়তন 0 হবে। ঠিক আছে, কিন্তু বাস্তব গ্যাস এই টেম্পারেচারে যাওয়ার আগেই তরলে পরিণত হয়ে যাবে, গ্যাস থাকবেই না। ঠিক আছে, এই জন্য বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা যায়, আদর্শ গ্যাসকে তরলে পরিণত করা যায় না। আচ্ছা, এইবারে এই অঙ্কটা দেখো, এখানে বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 700 মিলিমিটার মার্কারি চাপে বা পারস্তম্ভ, 32 গ্রাম অক্সিজেন আর 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত কত? ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু একটু বুদ্ধি দিয়ে সলভ করতে হবে। কিরকম বুদ্ধি দিয়ে সলভ করতে হবে? ধরো 32 গ্রাম তোমাকে অক্সিজেন বলে দিয়েছে, 32 গ্রাম অক্সিজেন, আর বলেছে 44 গ্রাম
কার্বন ডাই অক্সাইড। অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভরও কিন্তু 32 গ্রাম। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাই অক্সাইডকে যোগ করো, কার্বন একটা 12 আর অক্সিজেন 16 + 16, এটা কত হয়? 44 গ্রাম। তার মানে এখানে দুটোর আণবিক ভর বলে দিয়েছে, আণবিক ভরের ওজনেই বলে দিয়েছে ওই দুটোকে। সেক্ষেত্রে আমরা কি জানি আণবিক ভর কোথায় থাকে? 1 মোল পরিমাণ পদার্থে থাকে কোনো। তাহলে 32 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 মোল অক্সিজেন, আর 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে 1 মোল কার্বন ডাই অক্সাইড। হলো? এইবারে এই 1 মোলের আয়তনকে কি বলে? মোলার আয়তন। 1 মোলের আয়তনকে কি বলে? মোলার আয়তন। মোলার আয়তন যে কোনো গ্যাসের জন্য কত হয় এসটিপি তে? এটাকেও মোলার আয়তন বলে। তাহলে যে কোনো গ্যাসের জন্য এসটিপি তে মোলার আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে এই গ্যাসের জন্য হবে 22.4 লিটার। তাহলে এবার আমাদের আয়তন বেরিয়ে গেল, আমাকে কি বলেছে? আয়তনের অনুপাত কত? তাহলে এই দুটোর অনুপাত করে দাও, তাহলে 1:1, এটাই হবে আমার আনসার। বোঝা গেল? এভাবে বুদ্ধি দিয়ে করতে হবে অঙ্কটা, দেখে কিন্তু অনেকেই না করে চলে আসবে, কাজেই ওই জিনিসটা করো না। আচ্ছা, এইবারে শেষ অঙ্ক আমাদের। বলেছে 2 ATM চাপে 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেনের আয়তন কত হবে? এইটা আমাদের করার জন্য আদর্শ গ্যাস সমীকরণ লাগবে, PV = nRT। ঠিক আছে? কি কি বলেছে? 2 ATM চাপ বলে দিয়েছে, 300 কেলভিন উষ্ণতা বলে দিয়েছে। তার মানে কি কি বলে দিয়েছে সেটা আমি এদিকটা লিখি। চাপ বলেছে 2 ATM, আয়তনটা জানতে চেয়েছে, তার মানে ভিটা জানতে চেয়েছে। এনটা কিভাবে বলেছে আমি পরে আসছি। আচ্ছা, আর আমরা জানি যেহেতু এটিএম আছে তাহলে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটটাই বসাবো, তাহলে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন, এটা আমরা জানি। আর তাপমাত্রাটা বলে দিয়েছে, উষ্ণতাটা বলে দিয়েছে 300 কেলভিন, তাহলে 300 কেলভিন এটা আমরা জানি। এইবারে এনটা আমরা কি জানি? এনটা হচ্ছে মোল সংখ্যা, এনটা হচ্ছে মোল সংখ্যা। এই মোল সংখ্যাকে প্রদত্ত ভর বাই আণবিক ভর হিসাবে লেখা যায়। ঠিক আছে? যেটা আমি তখন পড়ানোর সময় বলিনি, এটা এখন বলে দিচ্ছি। এই মোল সংখ্যাটাকে প্রদত্ত ভর বাই আণবিক ভর হিসাবে লেখা যায়, বা W/m হিসাবে লেখা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি PV = W/mRT, যেখানে W টা হচ্ছে প্রদত্ত ভর, M টা হচ্ছে গ্যাসটার আণবিক ভর। তাহলে এখানে প্রদত্ত ভর কত? 64 গ্রাম, তাহলে 64, আর M টা কত? অক্সিজেন গ্যাসের জন্য আণবিক ভর কত? 32 গ্রাম আমরা জানি, তাহলে 32, তাহলে N হবে আমার 2। তার মানে এখানে W/n এর জায়গায় সরাসরি আমরা 2 লিখতেও পারি। তাহলে 2 × 0.082 ইন্টু তাপমাত্রা উষ্ণতা হচ্ছে 300, এদিকে প্রেসার হচ্ছে 2 × V, তাহলে V = বার করতে হবে আমাকে। ঠিক আছে? 2 × 0.082 ইন্টু 300 বাই 2, 2 2 গেল, তাহলে এখানে 100 দিয়ে গুণ করলে 8.2 × 3 এটা থাকছে, এখানে করলে 24.6। ঠিক আছে? এত লিটার। কেন লিটার? কেন? কারণ 8টাকে আমি লিটার অ্যাটমসফিয়ারে বসিয়েছি। এই হচ্ছে আমার অঙ্ক। ঠিক আছে? এটা হবে আমার উত্তর। এইভাবে কিন্তু আমাদেরকে এই সমস্ত এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো করতে হবে। এই চ্যাপ্টারে আরো অঙ্ক আছে, আরো নিউমেরিক্যাল প্রবলেম চাইলে করা যায়। তোমরা দেখবে বইয়ের অনুশীলনীতে অনেক প্রশ্ন দেওয়া আছে, বিভিন্ন জায়গায় টেস্ট পেপারে বিভিন্ন প্রবলেম সলভ করো। যদি কোনো অঙ্ক আটকায় বা যদি কোনো ডাউট বেরোয় আমাদের কমেন্ট সেকশনে জানিও, আমরা উত্তর দিয়ে দেবো। ফিজিক্যাল সায়েন্স রিলেটেড, অঙ্ক রিলেটেড ডাউট পাঠাতে পারো, আমরা অ্যান্সার করে দেবো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা আছে বা যেটা আমি পড়ালাম সেটা নিয়ে তোমাদের অনেকটাই ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তাও যদি কারোর কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই জানিও, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা গিয়ে সেখানে জয়েন হতে পারো। ওখানে বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনাও করা হয়ে থাকে অনেক সময়। আর আমাদেরকে ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।